সঠিকভাবে বৈজ্ঞানিক নাম কিভাবে লিখতে হয় এইটা আমরা আজকের ক্লাসে শিখব। আমাদের বৈজ্ঞানিক নামটা নিয়ে আমাদের খুবই ঝামেলা হয়। বিশেষত হচ্ছে যে বৈজ্ঞানিক নাম আসলে কোথায় লাগে? আমরা যখনই পরীক্ষার খাতায় কোনো কিছু আনসার করতে যাই আমাদের বৈজ্ঞানিক নাম লাগে। তো মুখে বলা খুব সহজ বৈজ্ঞানিক নাম যে কোনো কিছুর, যেমন অলরেডি আমরা বিভিন্ন সায়েন্টিফিক নাম জানি। যেমন মানুষের সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, বাঘের প্যান্থেরা, টাইগ্রিস, লায়নের হচ্ছে প্যান্থেরা লিও। সেরকম বিভিন্ন সায়েন্টিফিক নাম আছে। কিন্তু ঝামেলা হচ্ছে যখন আমরা লিখতে যাই খাতার মধ্যে তখনই আমাদের ঝামেলা বাজে। সো সায়েন্টিফিক নামটা পারফেক্টলি কিভাবে লিখতে হয় আজকের এই পুরো ভিডিওতে আমরা আসলে সেটাই কভার করার চেষ্টা করব। স্টেপে প্রত্যেকটা স্টেপ আমরা আসলে দেখার চেষ্টা করব। সো চলো আমরা শুরু করি যে আসলে সায়েন্টিফিক নাম কিভাবে লিখতে হয়। তো বিফোর দ্যাট আমরা হচ্ছে কিছুটা ডিটেলস জানার চেষ্টা করব যে সায়েন্টিফিক নামটা আসলে আসছে থেকে বা কারাই আসলে জিনিসটা কন্ট্রোল করে। সো all you need to know about scientific name we will cover in this video. So let's dive into it. So প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক নাম লেখার দুইটা সিস্টেম আছে, বা সায়েন্টিফিক নাম লেখার সিস্টেম বেসিক্যালি দুইটা। একটাকে বলে দ্বিপদ নামকরণ এবং আরেকটাকে বলে ত্রিপদ নামকরণ। দ্বিপদ মানে কি? মূলত দুইটা ওয়ার্ড থাকবে, এরকম এইখানে একটা ওয়ার্ড থাকবে এবং পাশে হচ্ছে আরেকটা ওয়ার্ড থাকবে। আর ত্রিপদ নামকরণ হচ্ছে এরকম তিনটা ওয়ার্ড থাকবে। সো প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। তো আমরা যেহেতু এসএসসি পর্যায়ে আপাতত পড়াশোনা করছি, আমরা হচ্ছে ত্রিপদ নামকরণে আপাতত যাচ্ছি না। আমরা হচ্ছে ত্রিপদ নামকরণে ইন্টারমিডিয়েটের যে ক্লাসগুলো আছে আমরা সেখানে দেখব। যখন আমরা ইন্টারমিডিয়েট উঠবো তখন আসলে ত্রিপদ নামকরণের বিষয়াবলী আমরা আসলে দেখব। সো এই ক্লাসটা মূলত ডেডিকেটেড টু আমাদের দ্বিপদ নামকরণ। সো দ্বিপদ নামকরণকে ইংরেজিতে বলা হয় হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচার। এখানে একটা আমি যদি একটু লিখি যে বাইনোমিয়াল নমেনক্লেচার, ওকে। একটু মনে রাখবো, নমেনক্লেচার মানেই হচ্ছে নামকরণ। নমেনক্লেচার কথাটার মানেই হচ্ছে নামকরণ। তো এইখানে একটু নোটিস করার বিষয় সেটা হচ্ছে বাইনোমিয়াল। অনেক সময় আমরা চোখে দ্রুত দেখার কারণে অনেকে ভুল করতে পারি, সেটা হচ্ছে বাইনোমিনাল বলে ফেলতে পারি। সো ওয়ার্ডটা মাস্ট বি বাইনোমিনাল না, এটা হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচার। আর ত্রিপদ নামকরণ ইংলিশটা কি হবে? ট্রাইনোমিয়াল নমেনক্লেচার। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, দ্বিপদ নামকরণের মধ্যে আমাদের যে বিষয়টা আমরা কভার করব প্রথমেই হচ্ছে যে এই যে দ্বিপদ নামকরণ বা ত্রিপদ নামকরণ এগুলো আসলে কারা প্রচলন করেছেন। সো যেহেতু পুরো বিশ্বে দ্বিপদ নামকরণটা ইম্পর্টেন্ট বা ত্রিপদ নামকরণ যেটাই হোক না কেন, সায়েন্টিফিক নামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো যে যার যার মতো সায়েন্টিস্ট বা রিসার্চার তাদের নিজেদের মতো যদি নাম দিয়ে দেয় আসলে সায়েন্টিফিক নামের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যার যার মতো নাম দিলে হবে না। সো তার মানে কি, ধরো যে কোনো একটা কিছু দেখলাম, আমি একটা বিড়াল দেখে আমার কাছে মনে হলো এটা বিড়াল, আরেকজন এসে বললো যে এটা হচ্ছে কাক। তো আলটিমেটলি এক্স্যাক্টলি কাকটা গৃহীত হবে। তো গৃহীত হবে এই জন্য ক্ল্যাশ যাতে না বাজে তার জন্য দুইটা ডিফারেন্ট সংস্থা আছে, তারাই মূলত সায়েন্টিফিক নাম রিলেটেড যত ধরনের ক্ল্যাশ, যত ধরনের বিরোধ, যত ধরনের সমস্যা এবং যত ধরনের আইন প্রণয়ন সব কিছুই তারা করে থাকে। সো দুইটা সংস্থা, একটা সংস্থার নাম হচ্ছে আইসিবিএন। তো মূলত উদ্ভিদের নামকরণ এটা উদ্ভিদ এবং প্রাণী বেসিক্যালি দুইটাই সেম সংস্থা, মানে সেম অর্গানাইজেশন কন্ট্রোল করে না। উদ্ভিদের নামটা কন্ট্রোল করে হচ্ছে আইসিবিএন। সো আইসিবিএন এর পূর্ণ রূপটা আসলে কি আমরা একটু জেনে রাখবো। I for international, C for code of, B for botanical, আর N for nomenclature. সো ICBN বা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানি অনেক সময় আমরা উচ্চারণ করতে পারি, বাট বেসিক উচ্চারণটা হচ্ছে বটনিক্যাল নমেনক্লেচার। আর আরেকটা হচ্ছে ICZN, এরা হচ্ছে মূলত
প্রাণীর নামকরণটা কন্ট্রোল করে থাকে হচ্ছে আইসিজেডএন। আইসিজেডএন এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জেড ফর জুওলজিক্যাল, এন ফর আমরা জানি নমেনক্লেচার। সো এই হচ্ছে আমাদের দুইটা সংস্থা, আইসিবিএন যারা হচ্ছে উদ্ভিদের নামকরণ নিয়ন্ত্রণ করেন এবং আইসিজেডএন যারা হচ্ছেন প্রাণীর নামকরণটা নিয়ন্ত্রণ করেন। তো গুড, আমরা মোটামুটি বুঝে ফেললাম। এরপরে আমরা যদি একটু যেতে চাই যে এক্স্যাক্টলি দ্বিপদ নামকরণটা আসছে কোত্থেকে। দ্বিপদ নামকরণটা মূলত হচ্ছে একজন সায়েন্টিস্টের মাথা থেকে বের হয়েছে। তার নাম হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তোমরা অনেকেই শুনে আসছো তার নাম। আমরা বেসিক্যালি বায়োলজিতে দুইজনের নাম মোস্ট কমনলি শুনি, একটা হচ্ছে সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস এবং আরেকটা হচ্ছে চার্লস ডারউইন। আমরা মোটামুটি বায়োলজিতে এই দুইটা নাম আমাদের একদম নখদর্পণে চলে আসছে, যে কিছু বললে এই দুইজন সায়েন্টিস্ট বায়োলজিস্টের নাম যদি বলতে বলে তোমাদের ম্যাক্সিমাম উত্তর হবে আইদার ক্যারোলাস লিনিয়াস অথবা হচ্ছে চার্লস ডারউইন। সো সেই ঐতিহাসিক ক্যারোলাস লিনিয়াস, তো উনি একজন সুইডেনের সায়েন্টিস্ট বা প্রকৃতিবিদ। মূলত উনি বিভিন্ন জিনিসপত্র প্রকৃতিতে দেখে তার বিভিন্ন অ্যানালাইসিস করার চেষ্টা করতেন। তো উনি বেসিক্যালি কি করেছেন, উনি এই 1753 সালে উনি একটা বই লিখেছেন। বইয়ের নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টেরাম। সো এই 1753 সালে লেখা তার স্পেসিস প্ল্যান্টেরাম বইয়ের মধ্যেই আসলে উনি কিছু কোট করেছিলেন বা কিছু সিস্টেম দিয়ে দিয়েছিলেন যে বৈজ্ঞানিক নাম কেন প্রয়োজন। ওনার কনসেপ্ট অনুযায়ী এটা ছিল যে পৃথিবীতে বিভিন্ন জন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনিসকে, বিভিন্ন প্রাণীকে, বিভিন্ন উদ্ভিদকে বিভিন্ন নামে ডাকে, যেগুলো পুরো ওয়ার্ল্ডের সামনে আসলে খুবই কনফিউজিং। সো কোথাও যদি কোনো একজন লোক কোনো একটা আঞ্চলিক ভাষায় কথা বলে, আমরা যেমন সেটার মানে বুঝবো না, ঠিক একইভাবে আমরা যখন সায়েন্টিস্টের ভাষায় কথা বলবো তখন লোকাল মানুষজন বুঝবে না। যার কারণে আমরা কি কাজ করব, অ্যাকর্ডিং টু ক্যারোলাস লিনিয়াস উনি বলেছেন আমরা পুরো বিশ্বকে আসলে একটা নামেই, যে যে যার যার লোকাল নাম বলুক সেটাতে সমস্যা নাই, ইংলিশ নামও থাকবে তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু সায়েন্টিস্টের মানে সায়েন্টিফিক্যালি আমরা যখন কথা বলবো মাস্ট বি তার একটা সায়েন্টিফিক নাম প্রয়োজন। তো সেটাই উনি আসলে রিকমেন্ড করেছিলেন এবং উনি কিছু সিস্টেম বের করেছিলেন, যে সিস্টেমগুলো দিয়েই আসলে যে এই অনুযায়ী হইতে হবে বোটানি মানে সায়েন্টিফিক নামগুলা, এটা র্যান্ডমলি হইলে আবার সে ক্ল্যাশ বেজেই যাবে। সো উনি কিছু সিস্টেম দিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আইসিজেডএন এবং আইসিবিএন তারা তার এই রিকমেন্ডেশনগুলোই নিয়েছিল। পরবর্তীতে কিছু কারেকশনের প্রয়োজন পড়ছে, তো তারা পরে বিভিন্ন ধরনের কারেকশন চলে আসছে আর কি। ওকে, সো আমরা মোটামুটি বুঝলাম যে আসলে দ্বিপদ নামকরণটা কারা দিয়েছে। আমরা যদি একটু দেখি যে দ্বিপদ নামকরণের কয়টা অংশ আছে। দ্বিপদ নামকরণে বেসিক্যালি অলরেডি বলেছি আমরা দুইটা অংশ থাকে, প্রথমে একটা অংশ তারপরে একটা অংশ। সো এই যে প্রথম নামটা, প্রথমের যে পার্ট, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এটা হচ্ছে গোল আলু। সো গোল আলু, গোল আলু, ওকে। গোল আলুর সায়েন্টিফিক নামটা কি? গোল আলুর সায়েন্টিফিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। গোল আলুর সায়েন্টিফিক নাম হচ্ছে সোলানাম, SOLANUM, সোলানাম টিউবারোসাম। এটা হচ্ছে গোল আলুর সায়েন্টিফিক নাম। সো এই নামের মধ্যে দুইটা অংশ আছে, নামের মধ্যে দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে প্রথমে, এই যে এই হচ্ছে সোলানাম একটা অংশ, এবং পরবর্তীতে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে টিউবারোসাম। সোলানাম যে পার্টটুকু, প্রথমের যে পার্টটুকু, এটাকে বলা হয় বাংলায় বলে গণ বা গণ, ওকে। ইংলিশে বলা হয় হচ্ছে জেনাস, GENUS, জেনাস। এবং পরের যে অংশটা সেটাকে বলা হয় হচ্ছে প্রজাতি। প্রজাতিকে ইংলিশে বলা হচ্ছে স্পিসিস, স্পিসিস। সো সায়েন্টিফিক নামের প্রথম যে অংশ, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রথম যে অংশ সেটাকে আমরা বলি গণনাম বা ইংলিশে বলবো হচ্ছে জেনাস, এবং পরের যে অংশ সেটাকে বলবো হচ্ছে স্পিসিস বা বাংলায় বলবো হচ্ছে প্রজাতি। দুইটা সায়েন্টিফিক মানে সায়েন্টিফিক নামের দুইটা অংশ আমরা একটু দেখলাম। এখন আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই যে এক্স্যাক্টলি সায়েন্টিস্ট মানে যে সায়েন্টিফিক নামটা সেটা মাস্ট বি ল্যাটিন হইতে হবে, এই কথাটাই
একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সায়েন্টিফিক নামের যে বিষয়টা, সায়েন্টিফিক নামটা ল্যাটিন বা গ্রিক হইতে হবে। সো যে কোনো একটা হইতে পারে। সায়েন্টিফিক নাম ল্যাটিন ভাষায় অথবা গ্রিক ভাষায় হইতে হবে, অথবা আরেকটা অপশন আছে, ল্যাটিন বা গ্রিক যদি নাও হয়, ল্যাটিন বা গ্রিকের মতো করে করতে হবে। ল্যাটিন বা গ্রিক অনেক সময় হয় না, তো সেটাকে আমরা কি কাজ করব, ল্যাটিনের মতো করে করব। তো ল্যাটিনের মতো করে করলে আমরা যদি সিম্পলি দেখি, যেমন মনে করো হচ্ছে যে একটা ল্যাটিন হয় না, অনেক কিছুই আছে এরকম যে ল্যাটিন হয় না। যেমন ধরো যে বাংলাদেশে একটা গাছ পাওয়া যায় যেটা নাম হচ্ছে নেমা বেঙ্গালেন্সিস। সো দেখো, নেমা KNEMA একটা গাছ হয়, সো এটাতে বেঙ্গালেন্সিস আছে। সো দেখো, এই যে বেঙ্গালেন্সিস বা বাংলাদেশে যে গাছ হয় তার নাম বেঙ্গালেন্সিস। সো এই যে বেঙ্গালেন্সিস, এটা তো ল্যাটিন তো কোনো শব্দ নাই, যে ওরা তো আসলে বাংলাদেশকে চিনতই না। সো ওদের ভাষায় তো আসলে এক্স্যাক্টলি কোনো শব্দ থাকার কথাও না যে বাংলাদেশ সে যে জিনিসটা হয় সেটার নাম বাংলাদেশ। সো ল্যাটিন, বাংলাদেশে যেটা পাওয়া যায় তার নাম তো আর ল্যাটিনের সাথে ম্যাচ করা পসিবল না, ল্যাটিন থেকে খুঁজে নিয়ে আসা পসিবল না। যার কারণে আমরা হচ্ছে এই এই যে ওয়ার্ডটাকে ল্যাটিনের মতো করে ফেলছি, বেঙ্গালেন্সিস। কুমিল্লাতে কিছু পাওয়া গেলে সেটাকে আমরা বলবো কুমিল্লেন্সিস। ইন্ডিয়াতে কোনো কিছু পাওয়া গেলে সেটাকে বলবো ইন্ডিকা। তারপরে হচ্ছে আমাদের অন্য যে কোনো জায়গায়, যেমন ঢাকাতে যদি কিছু পাওয়া যায় আমরা বলবো ঢাকেন্সিস। তো এরকম বিভিন্ন নাম আমরা হচ্ছে জায়গার নামে দিতে পারি। ইভেন সায়েন্টিস্টের নামেও প্রচুর পরিমাণে সায়েন্টিফিক নাম আসলে দেওয়া হয়ে থাকে। সো এরপরে যদি আমরা একটু যাই, সেটা হচ্ছে গণ জিনিসটা আসলে কি। একটা তো আমরা বললাম যে গণ এবং প্রজাতি দুইটা জিনিস। সো গণ জিনিসটা আসলে কি, গণ জিনিসটা হচ্ছে যাদের বৈশিষ্ট্যে মিল আছে, আর প্রজাতি মানে হচ্ছে শনাক্তকরণের ইউনিক বৈশিষ্ট্য। ওকে, খুব সিম্পলি যদি বলি, বেগুন, আমাদের গোলালো এবং টমেটো তিনটারই বৈশিষ্ট্য কাছাকাছি। কি কি বৈশিষ্ট্য কাছাকাছি? তিনটাই আমাদের হচ্ছে সবজি হিসেবে খাওয়া হয়। তিনটাই কাটতে গেলে আমাদের ইউনিক টাইপের ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা যদি মাইক্রোস্কোপে প্রত্যেকটাকে দেখি, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। অ্যান্ড কোশ্চেন হচ্ছে, স্যার এইটার ভিতরে একরকম, এইটা কাছাকাছি। টমেটো আর বেগুন হচ্ছে কাটলে একরকম দেখা যাইতে পারে, বিচি বিচি বিচি, কিন্তু আলু কাটলে তো বিচি বিচি ভিতরে নাই। ওকে, পয়েন্ট হচ্ছে কোন অংশ কাটতেছি। আমি টমেটো কাটতেছি ফল, বেগুন কাটতেছি ফল, কিন্তু আলুর এক্স্যাক্টলি আলুটা কি, আলু হচ্ছে কাণ্ড, আলু কিন্তু ফল না। আলুর যদি ফল আমরা কেটে দেখি, আসলে এরকমই দেখব। এদের মধ্যে ম্যাক্সিমাম বৈশিষ্ট্যে মিল আছে। সো যাদের মধ্যে এরকম বৈশিষ্ট্যে ম্যাক্সিমাম মিল আছে, তাদের ক্ষেত্রে এই যে প্রথম নামটুকু দেখো ম্যাচ করতেছে। আমাদের বেগুনের সায়েন্টিফিক নামের জেনাস নাম বা গণ নাম হচ্ছে সোলানাম। আমাদের গোলালুটারও সায়েন্টিফিক নামের প্রথম পার্ট যেটা জেনাস নাম, সেটাও হচ্ছে সোলানাম, এবং টমেটোর ক্ষেত্রে আসলে একই নাম, সোলানাম। তো চেঞ্জটা আসলে কোথায়? চেঞ্জটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, চেঞ্জটা হচ্ছে আমাদের পরের অংশে। বেগুনের সায়েন্টিফিক নাম হচ্ছে মেলঙ্গেনা, এইটা হচ্ছে পার্থক্য। সো মেলঙ্গেনা দিয়ে আমি এক্স্যাক্টলি বুঝে যাই যে আসলে বেগুনটা কি। মেলঙ্গেনা মানে বেগুন, সোলানাম তার মানে ওই কাছাকাছি জিনিসপত্র হবে এদের মতোই, এবং মেলঙ্গেনা দিয়ে আমি বুঝে যাই হচ্ছে আমার এটা হচ্ছে এক্স্যাক্টলি বেগুন। টিউবারোসাম, টিউবার গঠন করে। টিউবার মানে হচ্ছে যে কাণ্ড ফুলে গেছে। সো এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে গোল আলু, অলরেডি আমরা বলেছি। এবং লাইকোপার্সিকাম, লাইকোপার্সিকামটা হচ্ছে টমেটো। সো জেনাস নাম দিয়ে আমরা কি বুঝি, একই টাইপের জেনাস, দ্যাট মিনস, বা একই টাইপের গণ, সেটা মানে হচ্ছে যে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন, কাছাকাছি মিলবে বৈশিষ্ট্য সম্পন্ন। আর স্পিসিস মানে কি, স্পিসিস মানে হচ্ছে ওই হচ্ছে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা একদম ওর ইউনিক বৈশিষ্ট্য, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করে ফেলি যে এটা আসলে কার সায়েন্টিফিক নাম। ওকে, নেক্সট যদি আমরা একটু যাই, সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হবে, বাকি অংশগুলো ছোট হবে, এবং দ্বিতীয় অংশটা ছোট। বিষয়টা হচ্ছে, আমি যদি খুব সিম্পলি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সায়েন্টিফিক নাম লিখতে গেলে আমাদের কমন কিছু মিস্টেক হয়। সেই মিস্টেকটা কি? মিস্টেকটা হচ্ছে যে এইটা হচ্ছে পেঁয়াজের সায়েন্টিফিক নাম। পেঁয়াজের সায়েন্টিফিক নামটা কি? অলিয়াম সেপা বা আলিয়াম সেপা, ALLUMCEPA। ওকে, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। আমরা ভুলটা কোথায় করি? আমরা হচ্ছে এ দেই, LLUMটাও দেই, আলিয়াম,
তারপরে কি কাজ করি আমরা আসলে এইখানটা একটা গোলযোগ বাজাই, সিটা সবসময় বড় হাতের দিয়ে বাকিগুলো আসলে ছোট হাতের দিই। সো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ঝামেলা, যেটা ইনকারেক্ট। সো আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সায়েন্টিফিক নামের আসলে খুব সিম্পলি মনে রাখার সিস্টেমটা কি, খুব সিম্পলি যদি মনে রাখতে চাই সেটা মনে রাখবো কি, সায়েন্টিফিক নামের প্রথম অক্ষরটাই শুধুমাত্র বড় হয়, শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হয়, বাকি সব চোখ বন্ধ করে ছোট, আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। সায়েন্টিফিক নামের প্রথম অক্ষর বড় হবে, বাকি সব কিছু চোখ বন্ধ করে ছোট। সো আর কোনো বিষয় আমাদের চিন্তা করার দরকার নেই। সো আশা করছি নেক্সট টাইম তোমরা এই ভুলটা করবে না। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হয় এই ভুলটা করি। সো অবশ্যই অবশ্যই এটা আমরা সতর্ক থাকার চেষ্টা করব। পরবর্তীতে আমরা যদি যাই যে বৈজ্ঞানিক নাম কম্পিউটারে টাইপ করে লেখার সময় ইটালিক অক্ষরে লিখতে হয়, আর হাতে লিখলে গণ এবং প্রজাতির নিচে আলাদা দাগ দিতে হয়। সো সিস্টেমটা হচ্ছে যে আমরা যখনই কম্পিউটারে লিখলে আইদার বোল্ড করব অথবা হচ্ছে ইতালিক করব। সো আমরা ইতালিক বা ওই যে এভাবে আসছে আমরা বাঁকা করে দিছি, ইটালিক করে ফেলছি। যেমন এখানে দেখো আমার যেহেতু কম্পিউটারে টাইপ করা এটা, সো এখানে নিচে দাগ দেওয়া নাই, আর্থোকার্পাস হেটারোফাইলাস, সেটা হচ্ছে কাঁঠালের সায়েন্টিফিক নাম। সো নিচে দাগ দেওয়ার প্রয়োজন নাই, বিকজ আমি ইটালিক করে দিয়েছি। এখন অনেকে বলতে পারে যে স্যার আমি তো হচ্ছে ইংলিশ যখন আমি নিজে লিখি তখন তো আমার লেখাও তো স্যার হচ্ছে যে এরকম ইটালিক, কারণ আমি তো এরকম বাঁকা করে লিখি। আর তো কার পাস হে টে রো। সো তুমি এরকম বলতে পারো যে স্যার দেখেন আমি তো হচ্ছে এরকম বাঁকা করে লিখছি, তো বাঁকা করে লিখলে আমার কি নিচে দাগ দেওয়া লাগবে? ওকে, তো আমরা বাঁকা করে লিখি আর সোজা করে লিখি আর নাই লিখি, যাই করি না কেন, সায়েন্টিফিক নাম খাতায় লিখলে কলম দিয়ে যদি লিখি, মানুষ যদি লিখে থাকে কলম দিয়ে, তাহলে অবশ্যই অবশ্যই নিচে দাগ দিতে হবে। সেটা তুমি যা দিয়েই করো না কেন, মানে ইটালিক করো আর যাই করো, তোমাকে মাস্ট বি নিচে দাগ দিতে হবে। দাগ না দিলে যে কোনো কেউ যখন টিচার খাতা দেখবে পরীক্ষার হলে বা যখনই আমরা কিছু পাবলিশ করব, সায়েন্টিফিক নামের নিচে দাগ না দিলে হাতে লিখায় টোটাল জিনিসটা হচ্ছে আমাদেরকে একটা বড় বড় জিরো দিয়ে রেখে দিবে। সো অবশ্যই অবশ্যই সায়েন্টিফিক নামে দুইটা অংশই দাগ দিব। আরেকটা বিষয় একটু এখানে এডিশনালি বলে দিই, আমি ধরো যে শুধু আর্থোকার্পাস লিখতে চাই, মানে প্রথম পার্টটুকু লিখতে চাই। সো শুধু আর্থোকার্পাস লিখতে গেলে তো আমরা তখন কি করব, তখনও দাগ দিব। শুধু গণনাম যদি একটা সিঙ্গেল গণনাম লিখতে চাই অবশ্যই অবশ্যই তখনও আমরা নামের নিচে দাগ দিব। গণ লিখলেও দাগ দিব, গণপ্রজাতি দুইটা একসাথে লিখলেও আসলে দাগ দিব, মিস করা যাবে না। নেক্সট যদি আমরা যাই সেটা হচ্ছে আলাদা আলাদা বিজ্ঞানী যদি একই জীবকে বিভিন্ন নাম দেন তবে প্রথম যে বিজ্ঞানী নাম দিবেন তারটা গৃহীত হবে। ধরো হচ্ছে আমি কোনো একটা প্রজাতি আমি আবিষ্কার করে ফেললাম, ধরো আমি এমন একটা তাল গাছ পেয়ে গেছি যেটা এর আগে কেউ আসলে সায়েন্টিফিক নাম দেয় নাই। এটা আমাজন জঙ্গলে আমি ঘুরতে গেছি, ঘুরতে যেয়ে 2004 সালে, ধরো 2004 সালে আমি কি করছিলাম, আমি হচ্ছে 2000, আচ্ছা যাও 2004 তো অনেক দূরে চলে গেছে, ধরো এখন 2026 সাল। তো ধরো আমি কি করলাম, আমি ঠিক 3 মাস আগে, 3 মাস আগে কি 2025 সালে, ধরো 2025-এর ডিসেম্বরে আমি কি করেছি, আমাজনে ঘুরতে গেছি। তখন আমি কোনো একটা তাল গাছ দেখছি এবং তাল গাছ দেখে আমি রিসার্চ করে খুঁজে পাইলাম কি, যে এই তাল গাছের কোনো সায়েন্টিফিক নাম এখন পর্যন্ত কেউ দেয় নাই। ওকে, তার মানে কি, তা আমি কি কাজ করব, আমি তাল গাছের সায়েন্টিফিক নাম দিলাম এক্স। সো কি করলাম, শামীম স্যার, আমরা শামীম স্যার কি কাজ করলো, শামীম স্যার হচ্ছে এই তাল গাছের সায়েন্টিফিক নাম দিয়েছেন হচ্ছে এক্স এবং ওয়াই, যেহেতু দুইটা পার্ট, এক্স হচ্ছে জেনাস নাম, ওয়াই হচ্ছে আমাদের প্রজাতি নাম। তো এটা কবে দিয়েছি, আমি দিয়েছি হচ্ছে ধরো 2025 সালের ডিসেম্বরে। ওকে, এখন ফ্যাক্ট হচ্ছে যে ধরো তোমাদের রাসিফ স্যার কি করলো, রাসিফ স্যার হচ্ছে এই একই গাছের সায়েন্টিফিক নাম, সে কি কাজ করছিল, সে এই যখন ফেব্রুয়ারি মাসের উনি হচ্ছে সেম আমাজনে গেছে, আমাজনে যাওয়ার পরে উনিও আসলে সেম একই গাছটা পাইছে। তো পাওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে এটা নাম হওয়া উচিত হচ্ছে জেড বি, এরকম কিছু একটা নাম হওয়া উচিত। তো এটা কবে দিয়েছে, উনি দিয়েছে 2026 সালে, এবং সেটা কবে, 2026-এর ধরলাম আমরা ফেব্রুয়ারিতে। সো
তো আমরা এখন কি কাজ করব, আমরা দুইজনই এই যে ডিটেইলসটা এইটা হচ্ছে কোথায় পাঠিয়ে দিব, এইটা হচ্ছে যেহেতু গাছের সায়েন্টিফিক নাম মাস্ট বি আমাকে কোথায় পাঠাইতে হবে, আমাকে মাস্ট বি হচ্ছে ICBN বা আমরা যেটা অলরেডি বলেছি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল বা বটনিক্যাল নোমেনক্লেচার, এই সংস্থার কাছে পাঠাইতে হবে। সোরা এবার অ্যানালাইসিস করলো যে একটা গাছ পাওয়া গেছে নতুন যেটা সায়েন্টিফিক নাম এর আগে দেওয়া হয়নি, তো দুইজন সায়েন্টিস্ট প্রস্তাব করেছে দুইটা নাম, একজন নাম দিয়েছে হচ্ছে XY এবং আরেকজন নাম দিয়েছে হচ্ছে আমাদের XB। সো এক্স্যাক্টলি কোনটা গৃহীত হবে মানে ওনারা কোনটাকে অ্যাকসেপ্ট করবে, ওনারা দেখবে যে রুলস ঠিক আছে কিনা। প্রথম বিষয় এমন হইতে পারে যে এই দুইটার মধ্যে এই XY যে নামটা আছে সেটা কোনো একটা রুল ফলো করে নাই, বা যে সংবিধানটা আছে বেসিক্যালি যে এই অনুযায়ী হইতে হবে সেটা ফলো করে নাই, ফলো না করলে প্রথমে বাদ দিয়ে দিবে, তখন আসিফ স্যারেরটা অটোমেটিক্যালি গৃহীত হবে মানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কিন্তু কোনো কারণে দেখা গেল যে দুইটা নামই কমপ্লিটলি 100% রুল মেনটেন করছে, তখন কি করণীয়, তখন হচ্ছে রুল অফ ফার্স্ট মূলত, যেটা মানে হচ্ছে যে আমাদের কে দিয়েছে প্রথমে 2025-এর ডিসেম্বর আগে আসে, দ্যাটস ওয়াই শামীম স্যারেরটা হচ্ছে গৃহীত হবে। সো এটা হচ্ছে রুল অফ ফার্স্ট। সায়েন্টিফিক নামে একাধিক সায়েন্টিস্ট যদি একই প্রজাতির বা একই উদ্ভিদের একই প্রাণীর যে কোনো একই জীবের সায়েন্টিফিক নাম দুটা ভিন্ন সময় দেয়, প্রথমে যারটা দিবে এবং সেটা যদি পারফেক্ট থাকে 100% তারটাই প্রথমে গৃহীত হবে। তারপরে যদি আমরা একটু যাই বৈজ্ঞানিক নামের শেষে বিজ্ঞানীর নাম সিলসহ মানে ওনারটা হচ্ছে সালসহ লিখতে হয়। সো সায়েন্টিফিক নামটা আসলে পুরোটা কিভাবে লেখে আমরা যদি একটু দেখি, শোন সেটা হচ্ছে এরকম, ধরো মানুষের সায়েন্টিফিক নামটা কি, মানুষের সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো লিখে দাগ দিলাম, স্যাপিয়েন্স SAPIENS, হোমোস্যাপিয়েন্স। ওকে, হোমোস্যাপিয়েন্স কার সায়েন্টিফিক নাম, এটা হচ্ছে আমরা সকলেই জানি মানুষের সায়েন্টিফিক নাম হোমোস্যাপিয়েন্স। তো হোমোস্যাপিয়েন্সটা লিখলাম, সায়েন্টিফিক নাম আসলে এতটুকুতে শেষ হয় না, সায়েন্টিফিক নামের পরে একটা নিয়ম আছে। নিয়মটা কি, এই নামটা যে দিয়েছে যত সালে দিয়েছে সেই সালটা সহ সায়েন্টিস্টের নামটা লিখতে হয়। কিভাবে, এই হোমোস্যাপিয়েন্স নামটা দিয়েছে সায়েন্টিস্ট লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, এই জন্য একটা এল লিখবো তার নামের প্রথম অক্ষর। ওকে, এরপর একটা ফুল স্টপ দিব, ওকে, তারপর একটা কমা দিব, কমা দিয়ে আমরা হচ্ছে কত সালে এটা দিয়েছে, এটা 1758 সালে দিয়েছে, যার কারণে আমরা হচ্ছে এখানে শেষে 1758 লিখে দিব। সো এইটা হচ্ছে সায়েন্টিফিক নাম লেখার পুরোপুরি একটা সিস্টেম। সো সায়েন্টিস্টের নামও লিখতে হয় এবং পরবর্তীতে কমা দিয়ে উনি কত সালে দিয়েছে সেটাও লিখতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে স্যার জগতে এত এত কোটি কোটি সায়েন্টিফিক নাম আছে, এখন সবগুলাকে এগুলো মুখস্থ করা পসিবল? আচ্ছা, প্র্যাকটিক্যালি আসলে এগুলো মুখস্থ করা পসিবল না। তো যার কারণে আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতে যাই, যখন লিখতে চাই, আসলে এই পার্টটা আমরা স্কিপ করি। সো এটা হচ্ছে কমপ্লিটলি একটা স্কিপেবল পার্ট, এটা হচ্ছে স্কিপেবল, আমরা এটাকে স্কিপ করি। সো তুমি যখনই খাতায় লিখতে যাবে এটা আসলে লেখার কোনো প্রয়োজন নাই, তুমি স্কিপ করতে পারো, কোনো ধরনের সমস্যা নাই। সো মোটামুটি আমরা বুঝে গেলাম। এরপরে সো আশা করতেছি তোমরা সকলে এই পর্যন্ত বুঝে গেছো যে সায়েন্টিফিক নাম আসলে কিভাবে হয়, পুরো ডিটেইলসটা। এখন তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব করবে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ক্লাসের পরে যে কোনো একটা নির্দিষ্ট অংশ বুঝতে পারি নাই, তখন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে, আমরা অবশ্যই তোমার সেই উত্তর কমেন্টের রিপ্লাইতে দেওয়ার চেষ্টা করব। যদি পসিবল না হয় আমরা তার জন্য একটা ছোট্ট করে আরেকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা 100% ক্লিয়ার হয়। সো ধন্যবাদ সকলকে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।